গুড মর্নিং ফ্রম ক্রাবি। আজ ক্রাবিতে আমাদের দ্বিতীয় দিন। সকালের নরম আলোয় ঘুম ভাঙতেই যেন মনে হলো নতুন একটি অভিযানের ডাক এসেছে। রিসোর্টের ঘর থেকে বের হয়ে দেখতে পেলাম সমুদ্রের সৌন্দর্য। আজ আমাদের ক্রাবির শেষ দিন। ক্রাবি আসলে আপনারা অবশ্যই রেলে বিচ, ক্রাবি নাইট মার্কেট, ফ্রানাং বিচ, 4 আইল্যান্ড ট্যুর, এমারাল্ড পুল অ্যান্ড ব্লু পুল, খাওনাং নাক ভিউ পয়েন্ট, সিশেলস সিমেট্রি এই জায়গাগুলো ঘুরে দেখবেন। আজ আমরা আপনাদের রেলে বিচ এবং ক্রাবি নাইট মার্কেট ঘুরিয়ে দেখাবো। এখন আমরা যাব আওনাং। সেখান থেকে রেলে বিচ যাওয়ার জন্য বোট পাওয়া যায়। গত ভিডিওতে যে স্কুটারটি দেখেছেন সেটি পরিবর্তন করে নতুন স্কুটার নিয়েছি। কোন স্কুটারটি আপনাদের ভালো লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। হেলমেট পরে ইঞ্জিন স্টার্ট করতেই শুরু হলো দিনের প্রথম রাইড। রিসোর্টের শান্ত পরিবেশ পেছনে ফেলে এগিয়ে চললাম আওনাং বিচের দিকে। আওনাং বিচ কিন্তু ক্রাবির মেন ট্যুরিস্ট স্পট। নাস্তার জন্য থামলাম বার্গার ডেডিতে। গরম গরম বার্গার আর ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে নতুন উদ্যোগে আবার রওনা দিলাম। রেলে বিচ যেতে হলে স্কুটি নিয়ে তো যাওয়া যাবে না, তাই টেনশন করতে পারেন স্কুটি কোথায় পার্ক করে যাবেন। টেনশনের কোনো কারণ নেই। আওনাংয়ে স্কুটার পার্কিংয়ের জন্য অনেক ফ্রি স্ট্রিট পার্কিংয়ের সুবিধা পাওয়া যায়। আওনাং বিচে পৌঁছে স্কুটি পার্ক করলাম। সমুদ্রের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল প্রতিটি পদক্ষেপ আমাকে আরো সুন্দর কোনো জায়গার দিকে নিয়ে যাচ্ছে। লং টেল বোটের টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কেটে নিলাম। জনপ্রতি ভাড়া 100 থেকে 150 থাই বাদ। সাধারণত 10 থেকে 12 জন যাত্রী হলেই বোট ছেড়ে যায়। কিছুক্ষণ পরেই শুরু হবে নতুন এক সমুদ্র যাত্রা। টিকিট হাতে অপেক্ষা করছি বোটের জন্য। চারপাশে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা ভ্রমণকারীরা, সবার চোখে একই রকম আনন্দ। বোট আসতেই সবাই ধীরে ধীরে বালুর উপর দিয়ে হেঁটে এগিয়ে গেলাম সমুদ্রের দিকে। জুতো হাতে পা ভেজা বালুতে ডুবে যাচ্ছে, আর সামনে দাঁড়িয়ে আছে সেই বিখ্যাত লং টেল বোট। অবশেষে যাত্রা শুরু। বোট ছাড়ার পর যেন পুরো দৃশ্যপট বদলে গেল। নীল সমুদ্র, দূরে পাহাড়, আর চারপাশে ছুটে চলা অসংখ্য লং টেল বোট। মনে হচ্ছিল কোনো সিনেমার দৃশ্যের মধ্যে আছি। এটা আমাদের প্রথম লং টেল বোট রাইড। থাই ভাষায় এই নৌকার ঐতিহ্যবাহী নাম হলো রুয়া হ্যাং ইয়াও, যার অর্থ লম্বা লেজের নৌকা। আবহাওয়া ছিল অসাধারণ। আকাশে মেঘের কারুকাজ, আর ধীরে ধীরে চোখের সামনে ভেসে উঠেছে রেলে বিচ। প্রথম দেখাতেই জায়গাটি মন জয় করে নিল। আওনাং থেকে 10 থেকে 15 মিনিট সময় লাগে রেলে বিচে আসতে। রেলে বিচে নেমেই দেখা গেল এক প্রাণবন্ত পরিবেশ। কেউ ফুটবল খেলছে, কেউ সমুদ্রে নেমেছে, আবার ছোট ছোট শিশুরা বালুর উপর নিজেদের জগৎ তৈরি করতে ব্যস্ত। পাশেই কায়াক নিয়ে সমুদ্রে ঘুরছে অনেকে। সব মিলিয়ে মনে হচ্ছিল এখানে সময় যেন একটু ধীরে চলে। আমরা ওই জায়গাটায় নেমেছি। এখন হেঁটে আমরা একদম ছায়ার জন্য এই দিকে চলে এসেছি। সবাইকে ওই দিকেই নামায়, তারপরে ওরা ওইদিকে সানবাথ নেয় বা ওইখানে রেস্টুরেন্ট আছে, ওখানে বসে খায়। রেলে বিচ চুনা পাথরের পাহাড় এবং রোমাঞ্চকর হাইকিং ট্রেইলের জন্য বিখ্যাত। দূরে পাহাড় থেকে ট্রেকিং করে নেমে আসছে কিছু মানুষ। তাদের দেখে মনে হচ্ছিল রেলে শুধু সমুদ্র নয়, অ্যাডভেঞ্চারের আরেক নাম। আমরা কিছু সময় সমুদ্রের ধারে বসে শুধু চারপাশটা উপভোগ করছিলাম। কখনো ঢেউ দেখছি, কখনো মানুষ দেখছি। কোনো তাড়াহুড়া নেই, কোনো পরিকল্পনা নেই, শুধু মুহূর্তটা উপভোগ করা।
বিচের নরম সাদা বালিতে বসে মজা করে একটি ছোট স্যান্ড ক্যাসেল বানাতে শুরু করছিলাম। ক্যাসেল বানাতে বানাতে কখন যে বিকেল গড়িয়ে গেল টেরই পাইনি। এখন পুরো বিচটা একবারে ঘুরে দেখার সিদ্ধান্ত নিলাম। হাঁটতে হাঁটতে একটি ছোট্ট দোকানে চোখ পড়ল। এখান থেকে 2টা ফ্লাওয়ার ক্লিপ কিনে নিলাম। দাম নিয়েছিল 200 বাত, যা তুলনামূলক একটু বেশি মনে হয়েছে। হাঁটতে হাঁটতে বিচের অন্য সাইডে চলে আসলাম। পথে পড়লো একটি ম্যাঙ্গো শপ, চারপাশে ফলের গ্রান। থাইল্যান্ডের আম স্বাদে ও সুগন্ধে অতুলনীয়। বিচের এই সাইডটি ম্যানগ্রোভ বন এবং হাঁটার রাস্তার জন্য পরিচিত। রেলে ইস্ট ফ্লোটিং পিয়ার দেখা যাচ্ছে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যস্ততম জেটি। আরও সামনে গিয়ে দেখা মিলল ম্যানগ্রোভ বনের উদ্ভিদ। এই ধরনের গাছ সাধারণত সমুদ্র উপকূলীয় নোনা পানিতে জন্মে থাকে। সমুদ্রের পাশে ছড়িয়ে থাকা বিশাল গাছের শিকড়গুলো যেন প্রকৃতির নিজের তৈরি শিল্পকর্ম। কিছুক্ষণ চারপাশে ঘুরে দেখলাম, ছবি তুললাম আর সৌন্দর্যটা মনে গেঁথে নিলাম। এবার ফেরার পালা। রেলে বিচ ওয়াকিং স্ট্রিট। সরু এই রাস্তাটি দুই পাশে অসংখ্য রঙিন দোকান, রেস্তোরাঁ এবং ক্যাফে দিয়ে সাজানো। মার্কেটের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে বুঝতে পারলাম সূর্য ডুবে যাওয়ার সময় হয়ে এসেছে। সবাই ধীরে ধীরে সমুদ্রের দিকে জড়ো হচ্ছে, কারণ রেইলি সূর্যাস্ত নাকি মিস করা যাবে না। বোটম্যানের কাছে গিয়ে টিকিট দেখালাম। এখানে একটি মজার নিয়ম আছে, নির্ধারিত সময়ের পরে গেলে অতিরিক্ত টাকা গুনতে হয়। সন্ধ্যা 6টার পরে এখানে থাকতে হলে পার পারসন 50 বাত করে এক্সট্রা দিতে হবে। রেইলে বিচে সূর্যাস্ত দেখার জন্য প্রতিদিন শত শত পর্যটক সমুদ্রের তীরে ভিড় জমায়। রেলেতে গোল্ডেন আওয়ার। সমুদ্রের শান্ত ঢেউয়ের উপর লং টেল বোটগুলোর স্থির অবস্থান একটি চমৎকার শান্তিময় পরিবেশ তৈরি করে। এই সময় আকাশ কমলা, লাল এবং গোলাপি রঙের আভা ধারণ করে, যা সমুদ্রের পানিতে এক অপূর্ব প্রতিফলনের সৃষ্টি করে। ফেরার বোটে উঠে বুঝলাম দিনের সবচেয়ে সুন্দর মুহূর্তটা এখনো বাকি। সূর্য ধীরে ধীরে সমুদ্রের কোলে ডুবে যাচ্ছে। চারপাশে সোনালী, কমলা আর লাল রঙে রঙিন হয়ে উঠেছে। হাত বাড়িয়ে সমুদ্রের পানিতে ছুঁয়ে দিলাম। দুটি ছোট শিশু পানিতে হাত ডুবিয়ে খেলছে। বাচ্চা দুটি পানির ঝাপটা বেশ উপভোগ করছে। তাদের আনন্দ দেখে আমাদেরও আনন্দ হচ্ছিল। মনে হচ্ছিল প্রকৃতির এই মুহূর্তটাকে একটু নিজের মধ্যে ধরে রাখতে চাই। আবার ফিরে এলাম আওনাং বিচে। দেখলাম অসংখ্য মানুষ সৈকতে বসে সূর্যাস্ত উপভোগ করছে। কেউ ছবি তুলছে, কেউ চুপচাপ বসে আছে। আমরাও বসে পড়লাম। এমন দৃশ্য শুধু দেখা যায় না, অনুভবও করতে হয়। আওনাং বিচ চমৎকার সূর্যাস্তের জন্য বিখ্যাত। আকাশ ধীরে ধীরে অন্ধকার হয়ে এলো। শেষ আলোটুকু মিলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আওনাং বিচ নতুন রূপ নিল। পার্কিং থেকে স্কুটি বের করলাম। সমুদ্র পাড়ের রাস্তা তখন আলোয় ঝলমল করছে। দিনের ব্যস্ততা শেষ, শুরু হলো রাতের ক্রাবি। রাতের আওনাং যেন সম্পূর্ণ ভিন্ন এক শহর। ক্যাফে এবং বারগুলো থেকে ভেসে আসছে মৃদু মিউজিকের সুর, আর বাতাসে মিশে আছে সি ফুড ও থাই প্যানকেকের সুস্বাদু গন্ধ। আকাশে চাঁদ, চারপাশে রঙিন আলো আর ব্যস্ত রাস্তা।
এখন আমরা যাচ্ছি ক্রাবি নাইট মার্কেটে। আওনাং বিচ থেকে 18 কিলোমিটার দূরে ক্রাবি নাইট মার্কেট। ক্রাবি নাইট মার্কেট মূলত একটি উইকেন্ড মার্কেট, যা প্রতি শুক্র, শনি ও রবিবার বিকেল 4টা থেকে রাত 11টা পর্যন্ত বসে। তবে রাত 8টার দিকে সবচেয়ে প্রাণবন্ত ও জমজমাট পরিবেশ থাকে। পৌঁছে গেলাম ক্রাবি নাইট মার্কেটে। দূর থেকেই বোঝা যাচ্ছিল এখানে রাত এখনো অনেক বাকি। মার্কেটে ঢুকতেই মানুষের ভিড় আর উৎসবের আমেজ। কোথাও খাবারের স্টল, কোথাও কাপড়ের দোকান, আবার কোথাও অলস ভঙ্গিতে ঘুরে বেড়াচ্ছে কয়েকটি বিড়াল। মনে হচ্ছিল পুরো শহর যেন এখানে এসে জড়ো হয়েছে। থাইল্যান্ডের আসল স্বাদ পেতে চাইলে এমন মার্কেটের বিকল্প নেই। এখানে চোখ যত দূর যায় শুধু খাবার আর খাবার। সবকিছু টাটকা, সদ্য রান্না করা, আর দেখতে এতটাই আকর্ষণীয় যে কি খাবো আর কি ছাড়বো সেটাই বড় প্রশ্ন। রাতের খাবারের জন্য নিলাম বিফ আর খিচুড়ির মতো একটি স্থানীয় খাবার।ขอบคุณค่ะ ขอบคุณค่ะ ขอบคุณค่ะ thank you ขอบคุณค่ะ থাই খাবারের একটি বিশেষ ব্যাপার হলো প্রতিটি খাবারে আলাদা একটি চরিত্র থাকে। প্রতিবার নতুন কিছু খেলে নতুন কিছু অভিজ্ঞতা হয়। চোখ পড়ল ফলের জুসের স্টলগুলোতে। তাজা তরমুজ আর আখের রস নিয়ে হাঁটতে হাঁটতে আবার পুরো মার্কেটটা ঘুরে দেখলাম। রাতের ক্রাবি, মানুষের হাসি আর চারপাশে প্রাণচাঞ্চল্য সব মিলিয়ে ক্রাবির রাতটি সত্যিই স্মরণীয়। এরপর স্কুটির দিকে ফিরে চললাম। আওনাং ফিরে খোঁজ নিতে লাগলাম ফিফি যাওয়ার কি ব্যবস্থা রয়েছে। আগামীকাল গন্তব্য হবে বিখ্যাত ফিফি আইল্যান্ডে। তাই কয়েকটি ট্রাভেল এজেন্সিতে গিয়ে তথ্য নিলাম, ভাড়া তুলনা করলাম আর শেষ পর্যন্ত ফেরির টিকিট বুক করে ফেললাম। ফিফি আইল্যান্ড যাওয়ার জন্য প্রধান বাহন হলো স্পিডবোট এবং ফেরি। আমরা ফেরিতে করে যাব। নতুন দিনে নতুন অভিযানের প্রস্তুতি নিয়ে নিয়েছি। On 30, you book Joy Ferry Krabi to PP for one way. Pick up your hotel Can Beach Resort. Driver come to pick up you between Saudi naka. Thank you so much. And driver pick up you late about 15 minutes. Please you call me my WhatsApp number. Yeah, this is And your WhatsApp number. you give ticket to driver please. রাত গভীর হয়ে এসেছে, স্কুটি নিয়ে ফিরে এলাম রিসোর্টে। দিনের শুরুতে যে জায়গাটা শান্ত ছিল এখন সেটা আরো নির্জন। চারপাশে নীরবতা, শুধু দূরে সমুদ্রের শব্দ। আজকের দিনটা ছিল সমুদ্র, সূর্যাস্ত, নতুন মানুষ, নতুন স্বাদ আর অসংখ্য স্মৃতিতে ভরা। আর আগামীকাল ফিফি আইল্যান্ড যাওয়ার সমস্ত ডিটেইলস আপনাদের সঙ্গে শেয়ার করব।
কিভাবে যেতে পারবেন, খরচ কেমন পড়বে, সেফ অ্যান্ড টাইমলি কিভাবে ক্রাবি থেকে ফিফি যেতে পারবেন, সব কিছু জানতে আমাদের পরের ভিডিওটি দেখতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। এখানে শুধু একটা প্রাণী দেখতে পাচ্ছি আমরা, জান দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কুকুর। এই কুকুরটা আমরা আসছি, দৌড়ায় আসছি, এসে আমাদেরকে চেনার পর আমাদেরকে রুমে ঢুকতে দিছে। আর কেউ এই 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 রিসোর্টের পুরোপুরি সব কিছু নিয়ন্ত্রণ করতেছে এই কুকুর। বুঝতে পেরেছেন? দেখছো, আর কেউ নাই। ওই যে বিড়াল, এই বিড়াল আর কুকুর, এই দুজন এই রিসোর্টে আছে, আর কেউ নাই। আমি গ্যারান্টি দিতে পারতেছি। মানুষ নাই, লাইট অন করেনি, না হলে তো কালকে লাইট অন ছিল। লাইট কি আশ্চর্য! এর জন্য এখানে কেউ পিক আপ করতেও চাচ্ছিল না। আমাদেরকে কেউ এখানে পিক আপও করতে চাইছিল না, চিন্তা করছো? ওকে বন্ধুরা, আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। আবার দেখা হবে কালকে। ডু নট ডিস্টার্ব। আল্লাহ হাফেজ।